সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সিগন্যাল প্রসেসিং এবং লিনিয়ার সিস্টেম কোর্সের তৃতীয় লেকচার। আমি আসলে ব্যক্তিগতভাবে সবার কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিচ্ছি যে তৃতীয় লেকচারটা আসতে বেশ দেরি হলো। এটার বেসিক্যালি কারণ ছিল আমরা সবাই জানি যে আমাদের দেশের শাহবাগ এবং যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে আসলে এই এক মাস বেশ ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখন ব্যস্ততা একটু কম। আমি আবার ভাবছি যে আবার লেকচারটা শুরু করব। আশা করি এর পরের সপ্তাহ থেকে নিয়মিত আমি লেকচারটা কন্টিনিউ করতে পারবো। সো আমি সবার কাছে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং যারা সাথে আছেন লেকচারের তাদেরকে ধন্যবাদ দিয়ে শুরু করছি এই লেকচার। তো আমাদের যদি মনে থাকে, আমাদের দ্বিতীয় লেকচারটা ছিল সিগন্যাল। আমরা একটু সিগন্যাল ক্লাসিফিকেশন টাইপের শুরু করেছিলাম। সেটা হচ্ছে গিয়েছিল আমাদের এনার্জি সিগন্যাল এবং পাওয়ার সিগন্যাল, বা সিগন্যাল এনার্জি, সিগন্যাল পাওয়ার কিভাবে নির্ণয় করতে হয়, সেই জিনিসগুলো নিয়ে আমাদের তো ওই লেকচারটা ছিল। তো আজকে আমরা আসলে চলে যাব, আমরা সিগন্যালের ক্লাসিফিকেশন করব। আমরা আমরা দেখব যে আজকে যদি টপিক বলি, আজকে টপিকটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অফ সিগন্যালস। তাহলে আমরা যেটাকে বলছি সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ সিগন্যাল। বাংলায় বললে সিগন্যালের প্রকারভেদ, বা সিগন্যাল কত প্রকার। তো আমরা এর আগের দিনই জেনেছি যে বেসিক একটা সিগন্যাল জেনেছি যে আমরা সিগন্যাল হতে পারে এনার্জি সিগন্যাল অ্যান্ড পাওয়ার সিগন্যাল। সো ওটাও আসলে ক্লাসিফিকেশনের ভিতর থাকবে। তো তার আগে আমরা চলে যাই হচ্ছে গিয়ে, আমরা যেটাকে বলছি সেটা হচ্ছে গিয়ে নাম্বার ওয়ান। আমরা বলছি কন্টিনিউয়াস টাইম অ্যান্ড ডিসক্রিট টাইম সিগন্যাল। সিগন্যাল কথাটা লিখছি না। নাম্বার টু যদি বলি, সেটা হতে পারে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সিগন্যাল। নাম্বার থ্রি হতে পারে periodic and aperiodic signal। এবং নাম্বার ফোর, এটা আমরা আগের দিনে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে আমাদের এনার্জি অ্যান্ড পাওয়ার সিগন্যাল। নাম্বার ফাইভে যদি আমরা বলি, সেটা থাকছে ডিটারমিনিস্টিক সিগন্যাল অ্যান্ড প্রবাবিলিস্টিক সিগন্যাল। সিগন্যালের আরও ক্লাসিফিকেশন করা যেতে পারে। যাই হোক, আমরা বেসিক ক্লাসিফিকেশনগুলো আপাতত শিখি। তাহলে আমরা ফার্স্টে যেটা শিখবো সেটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম অ্যান্ড ডিসক্রিট টাইম সিগন্যাল। আমি আবার বলছি, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সিগন্যাল। তিন নম্বরে আসছে পিরিয়ডিক অ্যান্ড অ্যাপেরিয়ডিক সিগন্যাল। চার নম্বরে আসছে এনার্জি অ্যান্ড পাওয়ার সিগন্যাল, যেটা আমরা অলরেডি কাভার করেছি। সো এটা আমাদের অলরেডি কাভার, এটা আমাদের আর লাগছে না পড়া। লাস্টে আসছে ডিটারমিনিস্টিক অ্যান্ড প্রবাবিলিস্টিক সিগন্যাল। তো যাই হোক, আমরা তাহলে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। একটা একটা করে আমরা ক্লাসিফিকেশন নিয়ে একটু দেখতে থাকি যে আসলে এই জিনিসগুলো বলতে আমরা কি বুঝি। আমরা এই পেজটা ইরেজ করে দিই। আমরা
তাহলে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম অ্যান্ড ডিসক্রিট টাইম সিগন্যাল। ওকে, আমরা কন্টিনিউয়াস টাইম এবং ডিসক্রিট টাইম সিগন্যাল, এটা আমাদের অনেকটাই থেকেই বোঝা যায়, আমাদের নাম থেকেই বোঝা যায়। আমরা আমরা প্রথম দিকে যদি মনে থাকি, প্রথম লেকচারে আমরা এই কোর্সের প্রথম একটা লেকচার উদাহরণ দিয়েছিলাম যে আমাদের এটা হচ্ছে ধরি সময়, আর এটা হচ্ছে সিগন্যালের অ্যামপ্লিটিউড বা সিগন্যালের যে মানটা সেটা, বা সময়ের সাথে সিগন্যালের কিভাবে পরিবর্তন হচ্ছে। তো আমরা একটা চিন্তা করি, মনে করি আমরা আমাদের কাছে একটা ডিসি ব্যাটারি আছে, যেটাকে আমরা নর্মালি পেন্সিল ব্যাটারি হিসেবে চিনি। তো এই ডিসি ব্যাটারির সাথে যদি আমরা একটা ভোল্ট মিটার আমরা কানেক্ট করি, এখানে যদি আমরা একটা ভোল্ট মিটার কানেক্ট করি বা নর্মাল একটা মাল্টিমিটার কানেক্ট করি, আমরা জানি যে এই ডিসি ব্যাটারির নর্মাল ভোল্টেজ হচ্ছে 1.5 ভোল্ট। সো আমরা যদি এখানে একটা মাল্টিমিটার কানেক্ট করি, আমরা দেখব যে এই ডিসি ব্যাটারি এখানে রিডিং দেখাচ্ছে আমাদের সামথিং ক্লোজ টু 1.5, হয়তো একটু কমে যেতে পারে, বাট কাছাকাছি হয়তো 1.5 থাকবে। এখন আমরা এই এই যে ইনফরমেশনটা পাচ্ছি, আসলে সিগন্যাল মানে তো একটা ইনফরমেশন, আমরা প্রথম দিনই সিগন্যালের সংজ্ঞায় বলেছিলাম। তো এই যে ইনফরমেশনটা পাচ্ছি, এই ইনফরমেশনটা আমরা দেখতে পাচ্ছি প্রথম সেকেন্ডে কত 1.5, দ্বিতীয় সেকেন্ডে কত 1.5, একদম শুরুতে কত 1.5। তাহলে এটাকে যদি আমরা 1.5 বলি, তাহলে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের 1.5। এখন এটাকে যদি আমি বলি প্রথম সেকেন্ড, তাহলে সেখানে 1.5, দ্বিতীয় সেকেন্ড রিডিং নিলে আমরা পাচ্ছি 1.5, তৃতীয় সেকেন্ড রিডিং নিলে আমরা পাচ্ছি 1.5। কিন্তু এর মধ্যবর্তী সময়ে যদি কখনো আমি রিডিং নিতাম, তাহলে সেখানেও কিন্তু আমি 1.5 পেতাম। আমি 1 সেকেন্ডের মাঝখানে রিডিং নিলাম, 1.5 পেতাম। আমি যদি 1.5 সেকেন্ড রিডিং নেই, তাও আমি কিন্তু 1.5 ভোল্ট পেতাম। আমি যদি 2.5 সেকেন্ড রিডিং নেই, তাও কিন্তু আমি 1.5 ভোল্ট পেতাম। এবং এটা এটা একটু খেয়াল করে যদি আমরা দেখি, তাহলে দেখবো যে আসলে এই যে ভোল্ট মিটারের যে সিগন্যাল 1.5 ভোল্ট, সেই সিগন্যালটা আসলে প্রত্যেকটা সময়ের জন্যই সত্যি, অর্থাৎ সময়ের ভেতরে কোনো গ্যাপ নেই, বা আমরা যে সিগন্যালটা নিতে চাচ্ছি বা ইনফরমেশনটা নিতে চাচ্ছি, সেটা সময়ের ভেতরে আমাদের কোনো ফাঁকা নেই বা গ্যাপ নেই। তার মানে আমরা যদি বলতে পারি, আমরা ড্র করতে পারি এভাবে, যে যখন থেকে মেজারমেন্ট শুরু করেছি, সেটাকে যদি আমরা শূন্য সময় ধরি, তাহলে সেই সময়ের পর থেকে আমরা যতক্ষণ পর্যন্ত মেজারমেন্টটা চালু ধরলাম যে আমি হয়তো বা 5 মিনিট ধরে আমি হয়তো বা 5 মিনিট ধরে একটা মেজারমেন্ট করছি। এই 5 মিনিট ধরে যে মেজারমেন্টটা, সেই মেজারমেন্টটা কিন্তু আমরা দেখছি কন্টিনিউয়াস টাইম। খেয়াল করতে হবে, সিগন্যালটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। আমি আবার লিখছি, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। তার মানে এখানে আমরা দেখব যে কথাটা, সেটা হচ্ছে টাইম বা সময়, সেই সময়ের ভিতরে কোনো গ্যাপ নেই বা আমাদের কোনো ফাঁকা নেই, সব সময় ধরে এই সিগন্যালটা চলবে, সেটা পরিবর্তন হতে পারে। আমরা যদি বলি যে আমরা অন্য একটা জিনিস মাপছি, আমরা যদি ধরি যে আমরা এখানে এই ব্যাটারিটা না নিয়ে, আমরা জানি যে আমাদের বাসায় যে ভোল্টেজ আউটলেট থাকে, আমরা যদি বলি এরকম ভোল্টেজ আউটলেট 3 পিন, এখানে যদি আমরা একটা ভোল্টমিটার অ্যাড করলে হবে না, আমরা যদি এখানে একটা অসিলোস্কোপ অ্যাড করি, অর্থাৎ যে অসিলোস্কোপে আমাদের সিগন্যালটা দেখা যায় বা সিগন্যালটা আমরা দেখতে পারি, অসিলোস্কোপ এরকম একটা যন্ত্র। তো আমরা যদি অসিলোস্কোপ এখানে যোগ করি, বা আমাদের যদি ক্লাসের ল্যাবে যদি আমরা এরকম আউটলেট থেকে পাওয়ার নিয়ে আমরা অসিলোস্কোপে যোগ করি, তাহলে আমরা অসিলোস্কোপের স্ক্রিনে দেখতে পাবো কি, আমরা অসিলোস্কোপের স্ক্রিনে দেখতে পাবো এরকম একটা সাইনোসয়েডাল সিগন্যাল দেখতে পাবো। আমরা জানি যে আমাদের যে আউটলেট আছে, সেটার আমাদের একটা সাইনোসয়েডাল ভোল্টেজ উইথ আরএমএস ভ্যালু অফ 222 ভোল্ট, রাইট?
সো আমরা যদি এটাকে প্লট করি তাহলে আমরা এরকম একটা জিনিস পাবো। আমরা বলছি এটা যদি অ্যামপ্লিটিউড হয় তাহলে, আর এটা যদি সময় হয় তাহলে সময়ের সাথে আমাদের এরকম আমরা একটা সাইনোসয়েডাল একটা ভোল্টেজ পাবো, যেটার অ্যামপ্লিটিউড হবে হচ্ছে ক্লোজ টু 220√2। যাই হোক, সেটা আমরা সূত্র অনুযায়ী জানি, সেটা এখানকার আলোচ্য বিষয় না। এখানকার অ্যামপ্লিটিউড যাই হোক, এখানেও মূল বিষয় সেটাই যে আমি কিন্তু আমাদের এই ভোল্টেজ আউটলেটের কথা যেটা বললাম, এখানে কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্তে বা প্রত্যেকটা সময়ে কিন্তু আমি আমাদের একটা ভোল্টেজ আউটপুট পাচ্ছি। অর্থাৎ এই যে ভোল্টেজটা আমরা পাচ্ছি, সেই ভোল্টেজটার মান পরিবর্তন হচ্ছে। একটা সময় হয়তো বা 222 টু ভোল্ট দিচ্ছে, এক সময় হয়তো 0 হয়ে যাচ্ছে, আবার এক সময় হয়তো সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ পোলারিটি চেঞ্জ হচ্ছে। কিন্তু যত কিছুই ঘটুক না কেন, আমাদের কিন্তু সময়ের প্রত্যেকটা মানের জন্য, আমি যে কোনো মানে যাই, যে 0.1, 0.001, 0.0000001, হোয়াট এভার, আমি যেটাই বলি না কেন, আমি কিন্তু সেই জায়গার জন্য আমি কিন্তু একটা সিগন্যালের ভ্যালু পাবো বা একটা মান পাবো। সো এই বৈশিষ্ট্যটা যখন থাকবে তখন আমরা সেই সিগন্যালটাকে বলবো একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। ওকে, তাহলে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল যদি আমরা বুঝে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের জাস্ট কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। তাহলে ডিসক্রিট টাইম সিগন্যাল কি? সহজ কথা, যে সিগন্যালটা আসলে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল না, সেই জিনিসটাই হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। তাহলে আমরা একটু ডিসক্রিট টাইম সিগন্যালে চলে যাই। তার মানে এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে সময়টা হবে ডিসক্রিট, তার মানে সময়ের প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি হয়তো কোনো মান পাবো না। আমি যদি আমার সিগন্যালের, আমি এই কোর্সটার প্রথম লেকচারে যে দিয়েছিলাম, যতদূর আমার মনে পড়ছে, বা এই ধরনের একটা উদাহরণ আমি যদি বলি, এটা হচ্ছে দিন বা ডে। আমি বলি, যদি বলি যে মার্চ মাসের এটা 1 তারিখ থেকে শুরু করে, মার্চ মাসের 1 তারিখ থেকে শুরু করে আমি বললাম 30 তারিখ পর্যন্ত আমি একটা প্লট চাচ্ছি। আমি কি করছি এই প্লটে? আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে, আমি প্রতিদিন দুপুর 12টার সময় আমি একটা থার্মোমিটারে আমি মার্চ মাসের প্রত্যেক দিন আমি একটা তাপমাত্রা পরিমাপ করছি, এবং পরিমাপ করে আমি একটা লগ বুকে রেকর্ড রাখছি। সো রেকর্ড রাখি, আমি বললাম যে প্রথম দিন হয়তো বা 1 তারিখে তাপমাত্রা ছিল একটা সার্টেন তাপমাত্রা, হয়তো বা 28°C। তারপরের দিন ছিল হয়তো বা একটা ডিফারেন্ট তাপমাত্রা, তারপরের দিন আরেকটা তাপমাত্রা ছিল। এরকম আমি প্রত্যেক দিন কিন্তু এরকম একটা তাপমাত্রা পরিমাপ করতে পারি। এরকম করে 30 তারিখ পর্যন্ত আমি একটা তাপমাত্রা আমি এরকম করে প্লট করতে পারি। এখন আমি যদি বলি যে এই যে সিগন্যালটা বা এই যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটাতে আমাদের কিন্তু প্রত্যেকটা সময়ের জন্য কিন্তু আমাদের কোনো ইনফরমেশন নেই। অর্থাৎ আমরা যদি এই সময়টা বলি, অর্থাৎ এটা যদি বলি 1 তারিখের দুপুর 12টার টেম্পারেচার, তাহলে দুপুর 1টার টেম্পারেচার কত আমি কিন্তু এক্স্যাক্টলি জানি না, বা আমার এখানে এই জিনিসটার কোনো ইনফরমেশন আমার জানা নেই। একইভাবে অর্থাৎ একটা টাইমের গ্যাপ দিয়ে আমি কিছু ইনফরমেশন জানি, মাঝখানের ইনফরমেশনগুলো জানি না। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে, আমাদের যে সময় আছে বা টাইম আছে, সেই টাইমটা কিন্তু সেই টাইমটা কিন্তু নট কন্টিনিউয়াস, অর্থাৎ টাইম থাকছে বাট নট কন্টিনিউয়াস টাইম, অর্থাৎ কন্টিনিউয়াস টাইম নয়। তার মানে যে সিগন্যালটা টাইমের ভিতরে এরকম গ্যাপ থাকছে, বা আমাদের সময়টা, অর্থাৎ সময়ের প্রত্যেকটা মানের জন্য আমি তাপমাত্রা বা আমি যে সিগন্যালটা পরিমাপ করছি সেইটার একটা মান আমি পাচ্ছি না, সেই জিনিসটাকেই আমি বলছি ডিসক্রিট টাইম সিগন্যাল। তাহলে এটা একটা ডিসক্রিট টাইম সিগন্যাল হতে পারে। আমরা আমরা যদি এই ব্যাপারে হয়তো বা আরও ডিটেলস পরবর্তীতে জানবো। আমি আরেকটা উদাহরণ দিই। আসলে প্র্যাকটিক্যালি কাজ করার জন্য দেখা যায় যে আমাদের অনেক ক্ষেত্রেই হয়তো বা ডিসক্রিট টাইম সিগন্যালের দরকার হয়। যেরকম আমি যদি বলি যে আমি একটা ভয়েস সিগন্যাল নিয়ে কাজ করছি, আমি আগেই দেখিয়েছিলাম
যে আমাদের একটা ভয়েস সিগন্যাল হতে পারে এরকম, সময়ের সাথে সাথে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড এভাবে বদলাচ্ছে ভয়েসের, এবং ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। এখন আমরা জানি যে আমাদের কম্পিউটারে এখন সব কিছুই সংরক্ষিত থাকে হচ্ছে ডিজিটাল ভার্সনে। আমরা একটু পরে চলে যাচ্ছি অ্যানালগ এবং ডিজিটাল সিস্টেম, তো সেইখানে আমি উদাহরণটা আরেকটু ডিটেলস দিব। এখন আমরা যদি বলি এই 1 সেকেন্ডের মধ্যে 0 থেকে 1 সেকেন্ড, মনে করি এটা 1 সেকেন্ডের ইনফরমেশন, এই 1 সেকেন্ডের ভিতরে আমাদের এখানে কতগুলো পয়েন্ট আছে। আমরা যদি কন্টিনিউয়াস টাইম বলি তাহলে কিন্তু এখানে নাম্বার অফ পয়েন্ট হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট, তাই না? ইভেন আমি যদি বলি 0 এবং 0.5, এর মধ্যেও ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, তাই না? আমরা যদি বলি 0 থেকে 0.01, এর ভিতরেও ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। অর্থাৎ অর্থাৎ যেটা বলতে চাচ্ছি যে কন্টিনিউয়াস টাইমের ক্ষেত্রে আমাদের নাম্বার অফ পয়েন্টস হচ্ছে ইনফাইনাইট। এখন আমরা যদি এই ইনফরমেশনটা কম্পিউটারে সেভ করতে চাই, বা কম্পিউটারে না বলে আমরা যদি বলতে চাই কোনো জায়গায় সেভ করতে চাই ডিজিটাল জায়গাতে, তাহলে আমরা কিভাবে সেভ করতে পারি? আমরা মনে করি প্রত্যেকটা টাইমের এগেইনস্টে আমরা যদি একটা অ্যামপ্লিটিউড হিসাবে সেভ রাখতে চাই, আমরা বললাম 0 সময় অ্যামপ্লিটিউড ছিল সে 1, আমরা বললাম 0.00001 সময় অ্যামপ্লিটিউড ছিল আমাদের 2.5, আমাদের 0.0002 সময় আমাদের অ্যামপ্লিটিউড ছিল হয়তো বা 2.6। এখন কথা হচ্ছে এই যে সময়টা, এই সময়ের মধ্যবর্তী যে সময়টা, এই যে মধ্যবর্তী সময়টা, এই সময়ের ইনফরমেশনটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। এখন আমি যদি বলি এর মধ্যবর্তী সময় আমি বের করতে চাচ্ছি, অর্থাৎ 0.00005, তাহলে আমরা সেখানকার জন্য একটা ইনফরমেশন রাখতে পারি। কিন্তু আমি যখন বলবো যে এর মধ্যবর্তী ইনফরমেশনটা কোথায় গেল, বা এর মধ্যবর্তী ইনফরমেশনটা কোথায় গেল, তার মানে আমরা দেখতে পাচ্ছি যেরকম যদি আমরা প্রত্যেকটা মুহূর্তের বা কন্টিনিউয়াস টাইমের প্রত্যেকটা জায়গার ইনফরমেশন যদি আমরা রাখতে চাই, তাহলে আমাদের আসলে নাম্বার অফ পয়েন্ট হয়ে যাবে ইনফাইনাইট। অর্থাৎ ইন দ্যাট কেস আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু এই ইনফাইনাইট, এই ছোট্ট একটু সময়ের ডাটা সংরক্ষণ করতে আমাদের কিন্তু অসীম পরিমাণ জায়গা লাগবে, কারণ আমরা দেখতে পাচ্ছি অসীম সংখ্যক পয়েন্ট হচ্ছে। তার মানে আমরা 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 এই জিনিসটা এই কারণেই বললাম যে আমরা যখনই আসলে কখনো কম্পিউটার বা এই ধরনের জায়গায় আমরা যখন ডাটা সেভ করে রাখার কথা বলি, বা একটা ইনফরমেশন সেভ করে রাখার কথা বলি, আমরা সাধারণত বা আমরা আসলে সেখানে কন্টিনিউয়াস টাইমে সেভ করতে পারি না। কারণ কন্টিনিউয়াস টাইমে ইভেন ছোট্ট একটা অংশ, সেই ছোট্ট একটা অংশের মধ্যে আসলে ইনফাইনাইট ইনফাইনাইট টাইম টাইম ইনফাইনাইট পয়েন্ট অফ ইনফাইনাইট টাইম পয়েন্ট থাকে। সো সেটা সেভ করা সম্ভব হবে না, বা সেটা নিয়ে আসলে প্রসেস করা সম্ভব হবে না। সো আমাদের কি করতে হয়, আমাদের একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে আমাদের সেক্ষেত্রে ডিসক্রিট টাইম সিগন্যালে সেটাকে পরিবর্তন করে ফেলতে হয়। আমরা সেই আলোচনাটায় আর একটু পরেই যাচ্ছি, আরেকটু ডিটেলসে হয়তো যাব, বাট এই কোর্সে আমরা আসলে ডিসক্রিট টাইম সিগন্যাল নিয়ে আমরা পড়বো না। আমরা আগেই বলেছিলাম যে এই কোর্সটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস টাইম সিগন্যাল প্রসেসিং এবং লিনিয়ার সিস্টেম নিয়ে বেসিক্যালি, যদিও সেটা কোর্সের আমাদের এখানে লেখা নেই, কিন্তু তারপরেও আসলে এটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল প্রসেসিং এবং লিনিয়ার সিস্টেমের কোর্স। তো পরবর্তীতে যদি আমরা কখনো ডিজিটাল সিগন্যালের কোর্স করি, তাহলে আমরা হয়তো বা ওই জিনিসগুলো আর একটু ডিটেলসে হয়তো আলোচনায় যেতে পারবো। তো যাই হোক, তাহলে আমরা এখান থেকে মোটামুটি জানলাম কন্টিনিউয়াস টাইম এবং ডিসক্রিট টাইম সিগন্যাল কি। আমরা এরপরে চলে যাই অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যাল। আমাদের এই দুইটা এই দুই ক্লাসিফিকেশনের মধ্যে অনেক সময় আমাদের একটু হালকা বোঝার ভুল থাকে, যে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এদের মধ্যে কিছুটা মিল আছে। আমি যেটা আগে বলেছিলাম সেটা হচ্ছে আমরা যেটা পাচ্ছি, আমি শর্ট করে লিখছি, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এবং ডিসক্রিট টাইম সিগন্যাল। এবং আরেকটা ক্লাসিফিকেশন আমাদের কি আসছে, আমাদের একটা ক্লাসিফিকেশন আসছে
অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যাল। আমাদের এই কয়েকটা জিনিসের ভিতরে আমাদের পার্থক্য এবং সম্পর্ক, এই প্রত্যেকটা জিনিসই আমাদের বোঝাটা জরুরি, বা বুঝতে হবে। তো আমরা এখন সেই আলোচনায় চলে যাচ্ছি একটু। আমি যদি একটা এখানে আঁকার চেষ্টা করি, যদি আমি বলছি যে আমি একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ড্র করার চেষ্টা করছি বা করছি। আমরা বললাম এটা হচ্ছে আমাদের সময় টি, এটা হচ্ছে আমাদের অ্যাম্পলিটিউড। তাহলে আমরা একটা খুবই কমন সিগন্যাল আঁকি, সেটাকে আমরা বলছি একটা সাইনোসয়েডাল সিগন্যাল বা একটা সাইন ওয়েভ। আমরা এটা আঁকলাম, তাহলে এটা নিঃসন্দেহে বলা যায় যে এটা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। কারণ কি? কারণ খুব সহজ, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সময়ের ইনফরমেশন এখানে আছে। এখন আমরা বললাম কি এই কন্টিনিউয়াস টাইম সিগন্যালটাকে আমরা কি করতে পারছি না, তাহলে এই জিনিসটাকে আমরা বলছি আমি এগুলোকে নাম দিচ্ছি, এটাকে বলছি এ, এটাকে বলছি বি, এটাকে বলছি সি, এটাকে বলছি ডি। তাহলে এটা ডেফিনেটলি এই সিগন্যালটা কিন্তু আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই সিগন্যালটা ডেফিনেটলি একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে সেটাকে আমি ডিসক্রিট টাইম করে ফেলি। ডিসক্রিট টাইম মানে কি? আমাদের এই যে সময় স্কেলটা আছে, এই যে সময়ের যে স্কেলটা অর্থাৎ টি, আমরা আগেই বলেছি যে কন্টিনিউয়াস টাইম সিগন্যালে প্রত্যেকটা পয়েন্টে ইনফরমেশন থাকে। এখন আমরা যেটা বলেছি যে আমাদের হয়তো বা মেমোরির শর্ট বা এইসব কারণে, যে মেমোরি আমরা ইনফাইনাইট মেমোরি নাই, সো এইসব কারণে কিন্তু আমাদের এই কন্টিনিউয়াস টাইম সিগন্যালটাকে আমরা রাখতে পারছি না। সো আমরা কি করি, এই কন্টিনিউয়াস টাইম সিগন্যালে বলছি আচ্ছা প্রত্যেকটা ইনফরমেশন আমাদের দরকার নেই, আমরা একটু স্যাম্পলিং করি। স্যাম্পলিং টার্মটা একটা টার্ম যেটা আমরা পরবর্তীতে হয়তো কখনো ডিটেলসে জানবো। আপাতত জাস্ট জেনে রাখি যে স্যাম্পলিং মানে হচ্ছে কি, আমি বললাম যে আমি একটা ইনফরমেশন জানতে চাই, ভোল্টেজ কত। তো আমাকে প্রত্যেক মুহূর্তের ভোল্টেজ না বলে তুমি যদি আমাকে বলো যে ওকে আমি আপনাকে 0.1 সেকেন্ড পর পর আমি ভোল্টেজের ইনফরমেশনটা দিচ্ছি, তাহলে কিন্তু আমার ভোল্টেজ সম্বন্ধে একটা ধারণা হবে। আমার হয়তো বা সব মুহূর্তের ইনফরমেশন জানা নেই। আমি তাই বলছি যে আমি এই যে সিগন্যালটা, আমি এই সিগন্যালটার কিছুক্ষণ পর পর আমি এরকম করে ইনফরমেশনটা নিচ্ছি, অর্থাৎ আমি প্রত্যেকটা মুহূর্তে নিব না। আমি কি করছি, আমি বললাম যে আমার কাছে যে মেজারমেন্টের যন্ত্রটা আছে হয়তো বা ভোল্ট মিটার বা মাল্টিমিটার, আমি কি করছি সেই মাল্টিমিটার থেকে আমি প্রত্যেকটা মুহূর্তে যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুগুলা আমি নিলাম, বা আমি নিয়ে আমি একটা জায়গায় প্লট করলাম। তাহলে প্লট করে আমি কি পাচ্ছি, আমি আমি নতুন একটা ইনফরমেশন পেলাম, সেই ইনফরমেশনটাকে আমি বলতে পারি, আমি যদি ড্র করি, আমরা দেখতে পাচ্ছি আমরা এইরকম একটা সিগন্যাল পাচ্ছি। অর্থাৎ এখানে যদি আমরা খেয়াল করি এই প্লটটাতে কিন্তু আমি যদি একদম পার্টিকুলারলি এই মুহূর্তের ইনফরমেশন জানতে চাই, সেই ইনফরমেশনটা আমার কাছে নাই, এই মুহূর্তের ইনফরমেশনটা আমার কাছে নাই, এই মুহূর্তের ইনফরমেশনটা আমার কাছে নাই, অর্থাৎ আমাদের অল্প কিছু অংশের ইনফরমেশন আছে। কিন্তু এটা দেখে কিন্তু বলা যায় যে এই সিগন্যালটা একটা প্রিটি গুড অ্যাপ্রক্সিমেশন, কারণ আমি কিন্তু একটা ধারণা করতে পারছি যে সিগন্যালটা আসলে কিভাবে বদলাচ্ছে, যদিও আমাদের ইনফাইনাইট নাম্বার অফ ইনফরমেশন নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টাইমটা কন্টিনিউয়াস ছিল, এখানে আমরা টাইমটাকে কিন্তু ডিসক্রিট টাইম, এখানে কিন্তু আমরা টাইমটাকে ডিসক্রিট টাইম করে ফেলেছি। তার মানে আমরা বলতে পারি যে এই সিগন্যালটা হচ্ছে একটা ডিসক্রিট টাইম সিগন্যাল, অর্থাৎ আমি এটাকে ক্লাসিফিকেশন করতে পারি এটা বি, তার মানে টাইমটা ডিসক্রিট।
ওকে, এখানে আমাদের আরেকটা জিনিস জানা লাগবে, আমি এটাতে খুব বেশি ডিটেইলসে যাব না, আমি জাস্ট হালকাভাবে বোঝার জন্য বলছি। সেটা হচ্ছে গিয়ে আমি এই যে এখানে যে আমাদের অ্যামপ্লিটিউডগুলো দেখছি, আমি জানি অ্যামপ্লিটিউডটা কিন্তু আমাদের এটার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড যদি আমাদের লেট এটা যদি 100 হয়, এটাও 100 ছিল, তাহলে আমাদের অ্যামপ্লিটিউড কিন্তু আমরা দেখতে পাচ্ছি -100 থেকে 100-এর মধ্যে যে কোনো কিছু হতে পারে, তাই না? মানে আমাদের একটা টাইমে ভোল্টেজ -100 হতে পারে, -100 হতে পারে, 0.1 হতে পারে, 0.12 হতে পারে, 0.0012 হতে পারে, 0.35786 হতে পারে, অর্থাৎ যে কোনো আরবিট্রারি নাম্বার অফ ভ্যালু কিন্তু আমাদের হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা যেটা দেখছি যে এই যে ভ্যালুগুলো, এই নাম্বার অফ ভ্যালুস কিন্তু আমাদের ইনফাইনাইট, অর্থাৎ 0 থেকে 100 পর্যন্ত আমাদের ইনফাইনাইট নাম্বার অফ অ্যামপ্লিটিউড হতে পারে। এখন এই জিনিসটাও আমাদের ডিজিটাল কম্পিউটারের ক্ষেত্রে একটা সমস্যা, কারণ আমরা জানি যে আমরা যখন আমরা এটা সবাই জানি, মানে খুব বেশি ডিটেলসে না জানলেও, যে কম্পিউটারে সব কিছু কাজ করে হচ্ছে 1 এবং 0 নিয়ে, তাই তো? 1 এবং 0 নিয়ে, অর্থাৎ বাইনারি নিয়ে কাজ করে। আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি 1 হচ্ছে একটা হাই ভোল্টেজ, একটা একটা গেটে একটা মসফেট বা একটা ফেটের ক্ষেত্রে 1 হচ্ছে হাই ভোল্টেজ, আর 0 হচ্ছে আমাদের লো ভোল্টেজ স্টেট। তো এই দুইটাই স্টেট নিয়ে কাজ করে, অর্থাৎ আমাদের এই 100কে বা এই 0কে আমাদের কম্পিউটার কিন্তু 0 হিসাবে দেখবে না, বা আমি যদি বলি একটা ভোল্টেজ 2, একটা অ্যামপ্লিটিউড, সেটাকে 2 হিসাবে দেখবে না, সে দেখবে কি হিসাবে? সে এই 2টাকে একটা বাইনারি কনভার্সন করবে। আমরা জানি যে 2 মানে কি, আমরা জানি বাইনারি 0 0 মানে হচ্ছে 0, আমরা জানি বাইনারি 0 1 মানে হচ্ছে ডেসিমালে 1, আমরা জানি বাইনারি 1 0 মানে হচ্ছে ডেসিমালে 2, আমরা জানি 1 1 মানে হচ্ছে ডেসিমালে 3। তার মানে এই যে লেভেলগুলা, এই লেভেলগুলোকে আসলে আমরা যদি একটা ডিজিটাল মিডিয়ায় সংরক্ষণ করতে চাই, এটা কিন্তু ডিসক্রিট মিডিয়া, আবার বলছি, এটা কিন্তু ডিসক্রিট টাইম বাট নট ডিজিটাল। দিস ইজ ডিসক্রিট বি বাট নট ডিজিটাল ডি। সো আমরা যদি কি করতে চাই, আমরা যদি এই সিগন্যালটাকে আমরা যদি ডিজিটাল ভার্সনে নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে অংশটা, এই অংশটাকে আমরা আমরা যদি বলি এটা 2, এই অংশটা যদি 2 হয় বা 20 হয়, সেই 20কে আমরা কিন্তু একটা বাইনারি কনভার্সন করব, অর্থাৎ আমরা কিছু একটা বলবো যে দিস 20 ইজ 20, বাট আমরা সেটা বাইনারিতে কিছু একটা 1 0 1 এইরকম একটা জিনিস দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। এখন এই রিপ্রেজেন্টেশনটা করার জন্য আসলে আমাদের ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালু থাকলে চলবে না, কারণ আমরা জানি যে আমরা যদি বলি আমরা যদি 0 থেকে 3 পর্যন্ত রিপ্রেজেন্ট করতে চাই আমরা কন্টিনিউয়াস টাইমে, তাহলে আমরা জানি সেটার জন্য 0 0 0 1 1 0 1 1 লাগে। এখন আমি যদি 0 থেকে 3 না করে 7 পর্যন্ত করতে চাইতাম, তাহলে আমাদের কি লাগতো? আমাদের কিন্তু 3টা ডিজিট লাগতো। আমরা জানি যে 7 মানে হচ্ছে গিয়ে আমাদের একটা 3 ডিজিটের বাইনারি নাম্বার, তাই না? একটা 3 ডিজিটের বাইনারি নাম্বার। আমরা যদি বলি 4, 4 মানে দাঁড়াচ্ছে আসলে 1 0 0 0, সরি 1 0 0। তো এটা হচ্ছে আমাদের 4। আমি যদি বলি আমি 4 না করে আমি 7 পর্যন্ত করব, আমি যদি বলি 7 না করে আমি 15 পর্যন্ত করব, 15 পর্যন্ত করলে কিন্তু আমাদের বাইনারি নাম্বার লাগবে একটা 4 ডিজিটের বাইনারি নাম্বার। তার মানে আমাদের এই যে লেভেলগুলো, এই লেভেলগুলো কিন্তু যত বাড়তে থাকবে আমাদের নাম্বার অফ বাইনারি ডিজিটসও বাড়তে থাকবে। তাহলে বাইনারি ডিজিটস যদি বেড়ে যায়, আমরা দেখতে পাচ্ছি সেটাও আমাদের আসলে মেমোরির জন্য সমস্যা। এবং এখানে আমরা দেখি 0 থেকে 100-এর মধ্যে আসলে ইনফাইনাইট নাম্বার অফ লেভেল আছে। এখন প্রত্যেকটা লেভেলকে আমরা যদি একটা বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে এখানে যদি ইনফাইনাইট নাম্বার অফ লেভেল থাকে এবং এই ইনফাইনাইট নাম্বার অফ লেভেলকে আমরা যদি বাইনারি রিপ্রেজেন্টেশনে যেতে চাই, আমাদের ইনফাইনাইট নাম্বার অফ বাইনারি ডিজিট লাগবে, যেটা আসলে আমাদের পক্ষে সম্ভব না। সো আমরা কি করি? সো আমরা এই জিনিসটাকে একটা বুদ্ধি করে
আমরা সেই জিনিসটাকে এভাবে আর রাখি না, অর্থাৎ ইনফাইনাইট নাম্বার অফ লেভেলটাকে আর রাখি না, আমরা একটু ফাইনাইট নাম্বার অফ লেভেলে নিয়ে আসি। আমরা এখানে যেরকম একটা বুদ্ধি করে সব সময়ের ইনফরমেশন রাখিনি, আমরা কিছু সময় ইনফরমেশন বাদ দিয়েছি। আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে এই লেভেলটাকে 0 থেকে 100 আমরা কিছু ভাগে ভাগ করে ফেললাম, ধরি 3 ভাগে ভাগ করলাম, এইখানেও কিছু ভাগে ভাগ করলাম। এখন করব কি, এই যে আমাদের যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনটা যেই ভাগের কাছাকাছি যাবে আমি সেই ভাগের কাছে বসাই দেবো। আমি যদি বলি -100, আমার যদি কোনো একটা ভ্যালু থাকে 99, আমি 99কে বলবো 100, 99 বলবো না। আমার যদি কোনো একটা ভ্যালু থাকে, আমাদের এখানে যদি বলি এটা হচ্ছে 75, তাহলে আমাদের কোনো একটা ভ্যালু যদি থাকে 70, আমি হয়তো 70কে বলবো 75। তার মানে আমাদের ভ্যালুটা কীরকম হচ্ছে একটু খেয়াল করে দেখি। তার মানে আমাদের এখানে কয়েকটা লেভেল হয়ে যাচ্ছে, এবং আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে, আমি জাস্ট এটা একটা লাইন ড্র করলাম। আমরা যদি বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই লেভেলগুলো ছাড়া আমাদের মধ্যবর্তী অংশে কোনো কোনো ডাটা থাকবে না, অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু আমাদের কি হয়ে গেল, আমাদের আগে ছিল, আমরা আগে দেখতে পাচ্ছি আগে এই যে অ্যামপ্লিটিউডটা, এই অ্যামপ্লিটিউডটা ইনফাইনাইট নাম্বার অফ অ্যামপ্লিটিউড হওয়া সম্ভব ছিল, অর্থাৎ 0 থেকে 100-এর মধ্যে যে কোনো কিছু হতে পারতো। বাট আমি এখন বলছি কি এখন যে কোনো কিছু হতে পারবে না, এখন কি হতে পারবে, শুধুমাত্র এই 100 যদি হয়, আমি যদি এটাকে বলি যে সামথিং, এটাকে যদি বলি যে কোনো কিছু 100, এটা যদি 100 হয়, এটা যদি কিছু একটা হয়, আমরা যদি বলি 66, এটা যদি বলি 33, তাহলে 33, 0, 33, 66 আর 100 এর বাইরে ছাড়া কোনো কিছু হতে পারবে না, এর কাছাকাছি যেটা আমি সেটাতেই বসিয়ে দেবো। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি মাত্র 3টা লেভেল। এখন আমি যদি এই লেভেলটাকে বলি দিস লেভেল ইজ, আমি যদি বলি 111, আমি এই লেভেলটার নাম দিলাম 110, আমি এই লেভেলটার নাম দিলাম 101, আমি জাস্ট এরকম একটা বাইনারি নাম দিলাম, আমি এটার নাম দিলাম 001। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এরকম লেভেলের সংখ্যা যখন এরকম সীমাবদ্ধ হয়ে যাবে, তখন আমরা প্রত্যেকটা লেভেলকে এরকম একটা বাইনারি নাম্বার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, যেহেতু আমাদের নাম্বার অফ লেভেল আমাদের এরকম সীমাবদ্ধ, বা 4টা 5টা 10টা 100টা 100 যতই হোক, যত বেশি হোক না কেন, বাট এই নাম্বার অফ লেভেল যদি আমাদের এখানে যেরকম ছিল ইনফাইনাইট, এখানে কিন্তু আর ইনফাইনাইট না। তাহলে মানে আমরা কি করলাম, আমরা কিন্তু এই জিনিসটাকে আমরা এরকম প্রথমে আমরা করেছিলাম ডিসক্রিট টাইম, তারপরে আমরা করলাম ডিসক্রিট অ্যামপ্লিটিউড। এই 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 কাজটাকে আমরা বলি হচ্ছে কোয়ান্টাইজেশন, যেটা আমরা এই কোর্সের পার্ট না যদিও, বাট তারপরে নামটাকে জানাই রাখলাম, সেটা হচ্ছে কি কোয়ান্টাইজেশন। আমরা এই যে কাজটা করেছি, কন্টিনিউয়াস টাইম একটা সিগন্যাল থেকে আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল বানিয়েছি, আমরা কয়েকটা কিছু পয়েন্ট নিয়ে সেই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে স্যাম্পলিং। এই জিনিসটাকে আমরা বলি স্যাম্পলিং। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমরা একটা সিগন্যাল ছিল, আমরা সেটাকে স্যাম্পলিং করে আমরা এরকম একটা ডিসক্রিট টাইম সিগন্যালে নিয়ে আসলাম, এবং সেই কাজটাকে অ্যামপ্লিটিউডকেও আমরা যদি ডিসকন্টিনিউয়াস করে দিই, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা বলছি এরকম টাইম অ্যামপ্লিটিউডও ডিসক্রিট হয়ে গেল, আমরা সেটাকে বলছি কোয়ান্টাইজ করে ফেললাম। এখন সেই কোয়ান্টাইজ সিগন্যালটাকে আমরা প্রত্যেকটা সিগন্যালের লেভেলকে আমরা যদি এরকম একটা বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করি, এই ডিজিট দিয়ে যখন রিপ্রেজেন্ট করে ফেললাম, তখন আমাদের এই সিগন্যালটা ইনফরমেশন কালেক্ট করার জন্য কি লাগবে, এই টাইম অফ পয়েন্টে, এই পয়েন্ট অফ টাইমতে আমাদের ইনফরমেশন বললাম হ্যাঁ 001, এইখানে ইনফরমেশন হচ্ছে গিয়ে আমাদের 100, এখানে হচ্ছে 111। তার মানে এই যে প্রত্যেকটা পয়েন্টে আমাদের কিছু ডিজিট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। এখন খুব সহজেই বোঝা যাচ্ছে যে নাও আমার কাছে যে সিগন্যালটা আছে, এখন আমার কাছে যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটাই হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যাল, কারণ সেই সিগন্যালটাকে আমরা রিপ্রেজেন্ট করছি ডিজিট দিয়ে, অর্থাৎ 1 অথবা 0 দিয়ে, বাইনারি ডিজিট দিয়ে। বাইনারি ডিজিট দিয়ে যখন রিপ্রেজেন্ট করছি সেটাকে আমরা বলছি ডিজিটাল সিগন্যাল। তার মানে আমরা এটার নাম দিতে পারি ডিজিটাল সিগন্যাল।
আর এই ডিজিটাল হওয়ার আগ পর্যন্ত যা কিছু প্রত্যেকটা সিগন্যালকেই আমরা বলতে পারি অ্যানালগ সিগন্যাল। অর্থাৎ এই এই আগের যে কয়েকটা সিগন্যাল ছিল প্রত্যেকটাই হচ্ছে অ্যানালগ সিগন্যাল। তার মানে আমরা পার্থক্যটা আবার একটু আমরা দেখি। কন্টিনিউয়াস টাইম সিগন্যাল হচ্ছে সহজ কথায় টাইমে কন্টিনিউয়াস হতে হবে, অর্থাৎ সময়ের দিক দিয়ে কন্টিনিউয়াস হতে হবে, প্রত্যেকটা সময়ে ইনফরমেশন থাকতে হবে। নাম্বার 2 আমরা বলছি ডিসক্রিট টাইম সিগন্যাল। আমরা একটা স্যাম্পলিং প্রসেসের মাধ্যমে আমরা একটা সিগন্যালকে কিছু সময় ভাগ করে ফেলতে পারি, অর্থাৎ প্রত্যেকটা সময়ের ইনফরমেশন না নিয়ে অল্প কিছু সময়ের ইনফরমেশন রাখতে পারি, সেটাকে আমরা বলছি ডিসক্রিট টাইম সিগন্যাল। ডিসক্রিট টাইম সিগন্যালেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাম্পলিটিউড লেভেল থাকে, ইনফাইনাইট নাম্বার অফ অ্যাম্পলিটিউড থাকে। তো সেক্ষেত্রেও আমাদের সমস্যা আমাদের ডিজিটাল মিডিয়াতে কাজ করার জন্য। সেক্ষেত্রে আমরা কি করি, কোয়ান্টাইজেশন নামের একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করি, সেই অ্যাম্পলিটিউডগুলোকেও আমরা ভাগ করে ফেলি, অর্থাৎ কিছু পার্টিকুলার নাম্বার অফ অ্যাম্পলিটিউডই আমরা কেবল অ্যালাউ করি। সেই ক্ষেত্রে সেই পয়েন্টটাকে আমরা বলি কোয়ান্টাইজেশন প্রসেসের মাধ্যমে আমরা ডিসক্রিট টাইম এবং ডিসক্রিট অ্যাম্পলিটিউড সিগন্যালে পরিণত করি। এবং সেই ডিসক্রিট অ্যাম্পলিটিউড সিগন্যালকে আমরা যখন প্রত্যেকটা অ্যাম্পলিটিউডকে যখন একটা বাইনারি ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করি, তখন সেই জিনিসটা হয়ে যায় একটা ডিজিটাল সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যাল হওয়ার আগ পর্যন্ত যতগুলো সিগন্যাল, প্রত্যেকটা জিনিসকে আমরা বলতে পারি আসলে অ্যানালগ সিগন্যাল। সো আমি আশা করি যে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, ডিসক্রিট টাইম সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালের মধ্যে যে বেসিক পার্থক্য এবং সম্পর্ক, এই জিনিসগুলো আমাদের কাছে আশা করি মোটামুটি পরিষ্কার হয়েছে। আমরা এখন নেক্সট ক্লাসিফিকেশনে চলে যাব। পরবর্তী ক্লাসিফিকেশনটা আমরা বলছি পিরিয়ডিক অ্যান্ড অ্যাপিরিয়ডিক সিগন্যাল। এই বিষয়ে হয়তো আমাদের সবারই অল্প হালকা পাতলা হয়তো ধারণা থাকবে বা আছে আশা করছি। সহজ কথায় পিরিয়ডিক সিগন্যাল মানে কি? পিরিয়ডিক সিগন্যাল মানে হচ্ছে কি, আমি যদি প্রথমে ম্যাথমেটিক্যালি লেখার আগে আমি প্রথমে একটা পিরিয়ডিক সিগন্যাল ড্র করি। এটা যদি সময় হয়, এটা যদি সিগন্যালের অ্যাম্পলিটিউড হয়। পিরিয়ডিক সিগন্যাল মানে কি? পিরিয়ডিক সিগন্যাল মানে হচ্ছে যেই সিগন্যালটা একটা নির্দিষ্ট পিরিয়ড পরপর বা একটা নির্দিষ্ট সময় পরপর নিজেকে রিপিট করে। আমি যদি এরকম একটা সিগন্যাল ড্র করি, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে সময়, এই যে সময়, এই যে সময়, এই যে সময়, আমরা যদি এই সময়টাকে বলি টি, তাহলে টি সময় পরপর এই সিগন্যালটা রিপিট করছে, অর্থাৎ এতটুক সময়, এতটুক সময়। একদম সোজা বাংলায় বলতে গেলে এটাই হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরপর যদি একটা সিগন্যাল বা একটা সিগন্যাল নিজেকে রিপিট করে বা নিজেকে বারবার একই জিনিস আসে বারবার একটা নির্দিষ্ট সময় পরপর কোনো রকম পরিবর্তন ছাড়া, তাহলে সেই সিগন্যালটাকে আমরা বলি পিরিয়ডিক সিগন্যাল। খুব খুব সহজ সংজ্ঞা, এটা বোঝা এমন কঠিন কিছু না। আমি জাস্ট কিছু বিষয় ক্লিয়ার করবো। ম্যাথমেটিক্যালি যদি বলি, এই সিগন্যালটা যদি হয় এফ টি, তাহলে পিরিয়ডিক সিগন্যালের বৈশিষ্ট্য কি? এফ টি is equal to ft plus t naught। অর্থাৎ এই বৈশিষ্ট্যটা যদি এই কথাটা আমরা আসলে পরে বলবো, এই জিনিসটা কি মিন করে। এই জিনিসটা মিন করে আসলে এই টি এর সাথে একটা কোনো কিছু যোগ করে দিলে এই জিনিসটাকে বলে সিগন্যাল শিফটিং। আমরা এটা আসলে পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব। বাট আপাতত আমরা এখানে ম্যাথমেটিক্যালি জিনিস লিখলাম, বাট আমি আপাতত এই লেকচারে আমি জাস্ট জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। অর্থাৎ এই যে একটা সিগন্যাল যদি একটা নির্দিষ্ট সময় পরপর নিজেকে রিপিট করে, সেই সিগন্যালটাকে আমরা বলি পিরিয়ডিক সিগন্যাল। এবং যেই ন্যূনতম সময়টা পরপর রিপিট করে সেই ন্যূনতম সময়টাকে আমরা বলি পিরিয়ড অফ দ্য সিগন্যাল। যেরকম এই সিগন্যালের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, এই সিগন্যালটা কিন্তু নিজেকে এত সময় পরপর রিপিট করছে। আমি একটু অন্যভাবেও চিন্তা করতে পারি, আমি বলতে পারি এই সিগন্যালটা এত সময় পরপর রিপিট করছে, অর্থাৎ এটাও কিন্তু রিপিট। আমি বললাম যে না, যে আমাদের রিপিটটা এতটুকু নয়, আমাদের রিপিটটা হচ্ছে এতটুকু, অর্থাৎ এটাকে আমরা ইউনিট ধরলাম। তাহলে আমরা বলতে পারি যে সিগন্যালটা
2টি সময় পর পর রিপিট করছে। যেহেতু এই জিনিসটা কন্টিনিউয়াস, তার মানে এটাও বলা যায় যে সিগন্যালটা আসলে 4টি সময় পর পর রিপিট করছে। কারণ এই 4টির পরে কিন্তু আমরা কিন্তু আবার এক্স্যাক্টলি সেম এরকম একটা অংশ পাবো। একইভাবে আমরা যদি, এটা তো ভবিষ্যতের দিকে যাচ্ছি, আমরা যদি টাইম মেশিন দিয়ে প্রাচীনকালের দিকে চলে যাই, আমরা যদি বিগ ব্যাংয়েও চলে যাই, থিওরিটিক্যালি আমরা বলতে পারবো যে বিগ ব্যাংয়ের সময় থেকে শুরু করে আমাদের আসলে এই সিগন্যালটা এরকমই ছিল, ম্যাথমেটিক্যালি ছিল। আর বিগ ব্যাংয়ের আগের কথা আমরা বলতে পারছি না, কারণ বিগ ব্যাংয়ের আগ বলে আসলে ডেফিনিশনে কিছু নাই, সো আমরা ওই আলোচনায় না যাই। আমরা যেটা বলতে পারছি সেটা হচ্ছে এই যে একটা পিরিয়ডিক সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি যে সেটা টি সময় পর পর রিপিট হচ্ছে। আমি যদি সেটাকে ডাবল করে দিই, অর্থাৎ 2টি সময় পর পর রিপিট হচ্ছে, 4টি সময় পর পর রিপিট হচ্ছে। কিন্তু আমাদের এখানে মূল কনসার্নটা হচ্ছে ন্যূনতম যে সময়টা পরপর রিপিট হচ্ছে সেই জিনিসটাকে আমরা বলবো সেই সিগন্যালের পিরিয়ড, অর্থাৎ টি হচ্ছে এই সিগন্যালের পিরিয়ড, ন্যূনতম সময়টা। অর্থাৎ টি এর চেয়ে আমি ছোট ভাগ করলে আমি এই রিপিটেশনটা আর পাবো না। অর্থাৎ আমি যদি বলি যে এই অংশটা কি নিজেকে রিপিট করে? না, কারণ এই অংশটার পরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ভিন্ন ধরনের একটা অংশ চলে আসছে। সো এইটাকে আমি আর রিপিটেশন বলতে পারবো না। সো আমাকে খুঁজে বের করতে হবে যে ন্যূনতম কোন একটা সিগন্যাল সেটা কত সময় পর পর রিপিট করে। তাহলে আমাদের এখানে কিছু বৈশিষ্ট্য খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে গিয়ে যে ন্যূনতম সময়টা, সেটাকে আমরা বলছি পিরিয়ড নাম্বার 1। এবং এর সাথে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কত দ্রুত রিপিট করছে। আমরা সবাই জানি, এটা আমরা হয়তো ছোটোবেলায় পড়েছি, আমরা হয়তো ইন্টারমিডিয়েটে পড়েছি, যে আমরা যদি বলি এফ যদি ফ্রিকোয়েন্সি হয়, আমরা জানি, আর টি যদি পিরিয়ড হয়, এফ হচ্ছে 1/t। অর্থাৎ ফ্রিকোয়েন্সি জিনিসটা এমনিতেই বোঝা যায় যে আমাদের পিরিয়ড যত বড় হবে, অর্থাৎ টি যত বড় হবে, আমাদের ফ্রিকোয়েন্সি তত কম হবে। ফ্রিকোয়েন্সি মানে কি? কম্পাঙ্ক, মানে জিনিসটা কত তাড়াতাড়ি, সিগন্যালটা কত তাড়াতাড়ি যাচ্ছে। এখন একটা সিগন্যাল যদি এরকম হয়, যে একটা সিগন্যাল আমাদের এরকম এরকম, এখন এটা যদি একদিন হয়, আমি বললাম যে একদিন, 1 ডে, এইটা 1 ডে। এখন একটা সিগন্যাল পরিবর্তন হতে যদি এত সময় লাগে, তাহলে তার মানে সিগন্যালটা খুবই স্লো সিগন্যাল। তার মানে টি আসলে খুবই বড়। টি যত বড় হবে, এফ তত ছোট হবে। অর্থাৎ স্লো সিগন্যাল মানে হচ্ছে তার ফ্রিকোয়েন্সি খুবই কম। এখন একটা সিগন্যাল যদি খুবই ফাস্ট হয়, আমি বললাম একটা সিগন্যাল এইভাবে যাচ্ছে, তার মানে কি? তার পিরিয়ড কিন্তু খুবই ছোট। তার পিরিয়ড যত ছোট হবে, টি যত ছোট হবে, আমাদের এফ তত বড় হবে। অর্থাৎ একটা সিগন্যাল যত ফাস্ট, আমাদের ফ্রিকোয়েন্সি তত বেশি, অর্থাৎ সিগন্যালটা তত দ্রুত যাচ্ছে, বা সেই সিগন্যালটার চেঞ্জটা তত দ্রুত হচ্ছে বা তাড়াতাড়ি হচ্ছে। তার মানে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে একটা পিরিয়ডিক সিগন্যাল যখন আসবে, তখন সেই সিগন্যালটার একটা ফ্রিকোয়েন্সির কথাটাও চলে আসবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের কথাটাও চলে আসবে। সো এটা হচ্ছে কিছু বেসিক কথা পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে। একইভাবে সংজ্ঞা আমি আগে যেটা বলেছি, যে কোনো সংজ্ঞা অনুযায়ী পিরিয়ডিক সিগন্যাল ম্যাথমেটিক্যালি চলবে হচ্ছে সময় -ইনফিনিটি থেকে শুরু করে +ইনফিনিটি পর্যন্ত চলবে। সিগন্যালটা চলবে -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে দিস ইজ পিরিয়ডিক সিগন্যাল। তাহলে পিরিয়ডিক সিগন্যাল আমরা জানলাম। তাহলে অ্যাপিরিয়ডিক সিগন্যাল কি? অ্যাপিরিয়ডিক সিগন্যাল হচ্ছে যেই সিগন্যালটার এই বৈশিষ্ট্যটা নাই, সেটাই অ্যাপিরিয়ডিক সিগন্যাল। অর্থাৎ যেই সিগন্যালটা রিপিট হবে না বা রিপিট করবে না, অ্যাটলিস্ট ইনফাইনাইট পর্যন্ত রিপিট করবে না, অর্থাৎ থেমে যাবে একটা সিগন্যাল। বা না থেমে গেলেও, আমি যদি বলি একটা সিগন্যাল ইনফাইনাইট পর্যন্ত, এরকম একটা সিগন্যাল যদি বলি, যেটা কোনো নিয়ম নাই, অর্থাৎ কোনো রিপিটেশন নাই, কিন্তু সেটা -ইনফিনিটি থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত চলতে পারে, সেটা একটা অ্যাপিরিয়ডিক সিগন্যাল। দিস ইজ অ্যাপিরিয়ডিক সিগন্যাল। আবার একটা হতে পারে যে সিগন্যালটা শুরু হলো, থেমে গেল, এটা একটা অ্যাপিরিয়ডিক সিগন্যাল। এটা একটা অ্যাপিরিয়ডিক সিগন্যাল। এরকম এটা যদি হয়, এটা র্যান্ডম একটা সিগন্যাল হয়, যেটার কোনো মানে আমি কোনো রিপিটেশন বুঝতে পারছি না বা রিপিটেশন নাই, সেই সিগন্যালগুলোকে আমরা বলছি অ্যাপিরিয়ডিক সিগন্যাল। সো ব্যাপারটা খুব আসলে সহজ। পিরিয়ডিক সিগন্যাল এবং অ্যাপিরিয়ডিক সিগন্যাল, আমরা এই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে আসলে আরও অনেক আলোচনা হবে। সিগন্যালের পিরিয়ড কীভাবে ডিটারমাইন করতে হয়, বা
একাধিক পিরিয়ডিক সিগন্যাল যদি থাকে এবং তাদের পিরিয়ড যদি ডিফারেন্ট হয়, আমরা দেখব যে তাদের সেই দুইটা সিগন্যাল যদি একসাথে যায় তাহলে সেই দুইটা সিগন্যাল মিলেও আসলে যে সিগন্যালটা তৈরি হয় সেটাও একটা নতুন পিরিয়ডিক সিগন্যাল, এবং সেই সিগন্যালের পিরিয়ড আমরা কিভাবে বের করতে পারি, এই কথাগুলো আমাদের পিরিয়ডিক সিগন্যাল এবং অ্যাপিরিয়ডিক সিগন্যালের আলোচনায় চলে আসবে। সো সেটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যালের অ্যাপিরিয়ডিক সিগন্যালের মধ্যে ছোটোখাটো কিছু কথা। তো এর সাথে আমরা আরেকটা আলোচনা আসতে চাই, যেটা আমি ক্লাসিফিকেশনে লিখিনি। পিরিয়ডিক সিগন্যাল অ্যাপিরিয়ডিক সিগন্যাল নিয়ে আসলে খুব বেশি আলোচনা করার এখন কিছু নাই। আমরা আরেকটা সিগন্যালের কথা বলবো যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, খুব সহজ কনসেপ্ট। সেটাকে আমরা বলছি কজাল সিগন্যাল এবং নন কজাল সিগন্যাল। কজাল এবং নন কজাল। কজাল সিগন্যালের যদি সংজ্ঞা দেই, একটা সিগন্যাল এফটি ইকুয়াল টু 0 কি বুঝলাম আমরা? একটা সিগন্যাল, সেই সিগন্যালটার মান শূন্য হবে, অর্থাৎ সেই সিগন্যালটার মান যদি শূন্য হয়, টি লেস দেন 0, মানে শূন্য সময়ের আগ পর্যন্ত প্রত্যেকটা অংশের মান যদি শূন্য হয়, তাহলে সেই সিগন্যালটাকে বলবো আমি কজাল সিগন্যাল। তার মানে একটা সিগন্যাল আমি যদি বলি এটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 0, এই সিগন্যালটা এই সময়ের আগে শুরুই হবে না, অর্থাৎ এই সিগন্যালটার মান হবে টি সময়ের আগে মান হবে শূন্য, এবং টি সময় থেকে এই সিগন্যালটা শুরু হবে, যা কিছুই হোক না কেন, সেটা আমার মাথা ব্যথার বিষয় না। অর্থাৎ এটা হচ্ছে, এই সাইনটা হচ্ছে ফর অল, আমরা বুঝি ফর অল, সিম্বলিক বলা হয়, সিম্বলিক্যালি এভাবে লেখা হয় যে ফর অল টি, অর্থাৎ সময় যদি শূন্যের চেয়ে কম হয় তাহলে সেই সিগন্যালটা হচ্ছে একটা কজাল সিগন্যাল। ওকে, সো এটা জাস্ট জেনে রাখার জন্য। আর নন কজাল সিগন্যালটা কি? নন কজাল সিগন্যাল হচ্ছে এনি সিগন্যাল দ্যাট ইজ নট কজাল ইজ নন কজাল। তার মানে আমাদের একটা সিগন্যাল এরকম থাকলো, আমাদের এখান থেকে শুরু হলো, দ্যাট ইজ নন কজাল। আমাদের একটা সিগন্যাল যদি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে, দ্যাট ইজ নন কজাল। সো কজাল সিগন্যাল হচ্ছে এমন একটা সিগন্যাল যেটা শুরু হবে শূন্য সময় থেকে, শূন্য সময়ের আগ পর্যন্ত সেই জিনিসটার কোনো ভ্যালু থাকবে না। আমরা কজাল সিগন্যালটা নিয়ে আসলে আমরা কেন আলোচনা করছি, আমরা বলতে পারি যে আসলে যে কোনো প্র্যাকটিক্যাল সিগন্যালে আমরা চিন্তা করতে পারি যে হয়তো এটা একটা কজাল সিগন্যাল, কারণ আমি যদি এখন থেকে মেজারমেন্ট শুরু করি বা কোনো একটা কাজ শুরু করি বা কোনো একটা যন্ত্র তৈরি করি, সিগন্যালটা তো আসলে সেই মুহূর্ত থেকে তৈরি হয়। আমরা একটা সিগন্যাল হয়তো লিখে ফেলতে পারছি, আমাদের যে ভোল্টেজটা হচ্ছে সাইন টোয়াইস পাই এফ টি, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি তো এই টিটা তো ছিল না আগে। আমি যদি বলি যে আমাদের বাসার যে ভোল্টেজ আউটলেটটা, সেই ভোল্টেজ আউটলেটটা থেকে আমি বলতে পারি যে আমাদের এই ভোল্টেজটা দেখতে এরকম, কিন্তু সেই টিটা কিন্তু ইনফাইনাইট না, কারণ আমাদের বাসায় বা আমার বাসায় যখন থেকে পাওয়ার লাইনটা কানেক্ট করা হয়েছে তখন থেকে আসলে এই সাইনোসয়েডাল ওয়েভটা শুরু হয়েছে। সো আমি বলতে পারি যে প্র্যাকটিক্যালি দ্যাট ইজ অলসো কজাল সিগন্যাল, কারণ একটা সময় থেকে বা একটা শূন্য সময় থেকে সেই জিনিসটা শুরু হয়। তো যাই হোক, আমাদের কজাল নন কজাল সিগন্যালের আলোচনা আসলে এখানে থিওরিটিক্যাল আলোচনার জন্য যেটা আলোচনাটা বেশি দরকার। সো কজাল এবং নন কজাল, এবং আরেকটা হতে পারে সেটা হচ্ছে অ্যান্টি কজাল। অ্যান্টি কজাল মানে কি? অ্যান্টি কজাল মানে হচ্ছে জাস্ট কজালের উল্টা। তার মানে একটা সিগন্যাল যেটা শূন্য সময়ের আগে শেষ হবে, অর্থাৎ এরকম, অর্থাৎ শূন্য সময়ের পরে কোনো ভ্যালু থাকবে না, অর্থাৎ কোনো ভবিষ্যতের কোনো ভ্যালু নাই, যা আছে সব অতীতের ভ্যালু, অর্থাৎ সব অতীত ইনফরমেশন থাকবে, কিন্তু টি ইজ ইকুয়াল টু 0 সময়ের পরে সেটা হয়ে যাবে শূন্য। সেই সিগন্যালটাকে আমরা বলছি অ্যান্টি কজাল সিগন্যাল। সো এই গেল আমাদের কজাল, নন কজাল এবং অ্যান্টি কজাল সিগন্যাল, এবং আমরা সিগন্যালের লাস্ট ক্লাসিফিকেশনে চলে যাচ্ছি, এবং আজকের লেকচারের লাস্ট টপিক, সেটাকে আমরা বলছি ডিটারমিনিস্টিক অ্যান্ড প্রবাবিলিস্টিক সিগন্যাল। আমরা এটা নিয়ে খুব বেশি আলোচনা যাব না, জাস্ট হালকা করে বলবো। সেটা হচ্ছে আমাদের ডিটারমিনিস্টিক সিগন্যাল। ডিটারমিনিস্টিক সিগন্যাল কি?
খুব সহজ কথা, আমি আমি ডিটেলসে যাচ্ছি না। ডিটারমিনিস্টিক সিগন্যাল হচ্ছে যেই সিগন্যালের প্রত্যেকটা ইনফরমেশন আমরা জানি, বা যেই সিগন্যালের মধ্যে কোনো আনসার্টিনিটি নাই। আমরা যদি বলি এই সিগন্যালটা, এটা একটা সাইনোসয়েডাল সিগন্যাল, আমরা যদি বলি সাইন টোয়াইস পাই এফ টি, এখানে সাইন এফ টি প্রত্যেকটা জিনিস ডিফাইন্ড, এবং আমরা প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা ইনফরমেশন আমরা বের করতে পারছি বা জানি, এক্স্যাক্টলি জানি, সেই জিনিসটাকে আমরা বলছি ডিটারমিনিস্টিক সিগন্যাল। আর একটা হচ্ছে প্রবাবিলিস্টিক সিগন্যাল, বা যেটাকে আমরা র্যান্ডম সিগন্যালও বলি। প্রবাবিলিস্টিক অথবা র্যান্ডম। এখন প্রবাবিলিস্টিক সিগন্যাল মানে হচ্ছে যেই সিগন্যালটার ইনফরমেশন আমরা 100% জানি না, বা কোনো একটা অংশে আনসার্টিনিটি আছে, সেটা কতটুকু সেটা পরের বিষয়, বাট আনসার্টিনিটি আছে, সেটা হচ্ছে আমাদের একটা প্রবাবিলিস্টিক সিগন্যাল। যেরকম আমরা যদি বলি যে এই যে সিগন্যালটাই আমরা যদি বলি এ সাইন টোয়াইস পাই এফ টি, এখন আমরা মনে করি আমরা টি এর ভ্যালু জানি ডিটারমিনিস্টিকলি, আমরা এফ এর ভ্যালু জানি, কিন্তু এ যে অংশটা, এই অংশটা আমরা এখানে এ ছিল হয়তো বা 5, কিন্তু আমরা এখানে বলছি না আমাদের এ 5 না, বাট এ হচ্ছে একটা একটা র্যান্ডম ভ্যারিয়েবল, র্যান্ডম ভ্যারিয়েবল যে জিনিসটা কি হয়, যে জিনিসটার একটা ডিস্ট্রিবিউশন আছে, অর্থাৎ আমরা বললাম যে এই এর ভ্যালু 0 থেকে 1 এর ভিতরে যে কোনো কিছু হতে পারে, বা কি হবে সেটা আমি আসলে জানি না, আমার হয়তো সেটার কিছু স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন আছে, আমি বললাম 0 থেকে 1 এর ভিতরে যে কোনো কিছু হতে পারে, সেই জিনিসটার অ্যাভারেজ হচ্ছে 0.5, সেই জিনিসটার আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ সামথিং, আমরা এই জিনিসগুলো জানি, কিন্তু এক্স্যাক্টলি জানি না যে এর পার্টিকুলার ভ্যালু একটা মুহূর্তে কি হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই সিগন্যালটাকে এক্স্যাক্টলি ড্র করতে পারবো? এক্স্যাক্টলি আমরা কখনোই ড্র করতে পারবো না, কারণ এর ভ্যালুটা আমরা জানি না। সো সেই সিগন্যালটার আমরা সেই সিগন্যালটা ডিপেন্ড করবে এর ভ্যালুর উপর। সো কোনো মুহূর্তে সিগন্যালটা যেরকম হবে, তার পরবর্তী মুহূর্তে হয়তো এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, বা অন্য কোনো এর জন্য এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এক্স্যাক্টলি এইভাবে ডিটারমিনিস্টিকলি সিগন্যালটা ড্র করতে পারবো না, এটা আমাদের ডিপেন্ড করবে এর ভ্যালুর উপর। এরকমভাবে হতে পারে যে আমাদের এফ টিটা হয়ে যেতে পারে, আমাদের এফটা হয়ে যেতে পারে একটা র্যান্ডম ভ্যারিয়েবল বা একটা র্যান্ডম জিনিস। ইন দ্যাট কেস এই সিগন্যালটা আবার হয়ে যাবে একটা প্রবাবিলিস্টিক সিগন্যাল। আমরা যদি বলি যে কিছুই না, এটা জাস্ট একটা একটা সিগন্যাল, জাস্ট এ, এবং এটাই হচ্ছে আমাদের একটা র্যান্ডম ভ্যারিয়েবল, যে জিনিসটা আমাদের চেঞ্জ হয় 0 থেকে 1 এর মধ্যে, যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সরি এদিকে যাচ্ছে না, 0 থেকে 1 এর মধ্যে যে কোনো কিছু হতে পারে। সো এটা হচ্ছে আমাদের প্রবাবিলিস্টিক বা র্যান্ডম ভ্যারিয়েবল। র্যান্ডম ভ্যারিয়েবল র্যান্ডম সিগন্যাল নিয়ে আমাদের সম্পূর্ণ ডিফারেন্ট কোর্স আছে, যেটা আর একটু হায়ার স্টাডিজে লাস্টের দিকে হয়তো বা একটু অ্যাডভান্স ক্লাসের জন্য। সো আমরা ওই আলোচনা আসলে ডিটেলস যাচ্ছি না, আমাদের এই কোর্সের সব আলোচনা আসলে ডিটারমিনিস্টিক সিগন্যাল নিয়েই থাকবে। সো আমরা বেসিক্যালি ওইটাকেই ফোকাস করছি, যেটা আমরা টোটালি 100% ডিফাইন করতে পারছি, সেটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ডিটারমিনিস্টিক সিগন্যাল। সো আমরা যদি এই লেকচারটাকে সাম আপ করি, আমরা এই লেকচারে শিখলাম ক্লাসিফিকেশন অফ সিগন্যালস, আমরা শিখেছি কন্টিনিউয়াস টাইম অ্যান্ড ডিসক্রিট টাইম সিগন্যাল, আমরা শিখেছি অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সিগন্যাল, আমরা কন্টিনিউয়াস টাইম, ডিসক্রিট টাইম, অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য এবং সম্পর্ক জেনেছি, আমরা পিরিয়ডিক এবং অ্যাপিরিয়ডিক সিগন্যাল নিয়ে অল্প কিছু আলোচনা করেছি, আমরা এনার্জি এবং পাওয়ার সিগন্যাল নিয়ে আলোচনা করেছিলাম আগের লেকচারে, সো সেটাও সিগন্যাল ক্লাসিফিকেশনের ভিতরে আসছে, এবং তারপরে আমরা জাস্ট একটু হালকা জানলাম ডিটারমিনিস্টিক সিগন্যাল এবং প্রবাবিলিস্টিক সিগন্যালের ব্যাপারে। তো আমাদের এই লেকচার আপাতত এখানেই শেষ করছি, আশা করি খুব তাড়াতাড়ি আমি পরবর্তী লেকচারটা শুরু করব। ওই লেকচারে আমি কিছু সিগন্যালের কিছু ট্রান্সফরমেশন দেখাবো, বা সিগন্যালের কিছু বেসিক অপারেশন দেখাবো। তাহলে আমরা নেক্সট লেকচারে যেটা রাখছি সেটা হচ্ছে সিগন্যালের কিছু বেসিক অপারেশন প্লাস যেটা থাকবে, আমি মোস্ট প্রবাবলি 2 লেকচারে করব, প্লাস যেটা থাকবে সেটা হচ্ছে কিছু
বেসিক বা এলিমেন্টারি সিগন্যাল, যেই জিনিসগুলো আসলে আমাদের অন্যান্য সিগন্যালের বিল্ডিং ব্লক হিসেবে কাজে লাগবে, বা সেই জিনিসগুলো সম্বন্ধে একটু জানা লাগবে, কারণ ওই জিনিসগুলো আমরা অনেক অনেক ক্ষেত্রে ইউজ করি বা খুবই বেসিক সিগন্যাল বিল্ডিং ব্লক। সো সেই জিনিসগুলো আমরা পরবর্তী লেকচারে শুনব। তো আজকে এই পর্যন্তই থাকুক। সবাইকে স্বাধীনতার মাসের শুভেচ্ছা, এবং সবাই ভালো থাকুন আগামী লেকচার আসার আগ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।